গুড ইভিনিং এভরিওয়ান, সবাই অডিও ঠিকঠাক পাচ্ছ? গুড ইভিনিং। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো স্টার্ট করি। ক্যাগ অফ ইন্ডিয়া আজকে আমরা পড়বো। আমরা পার্ট 5 এর চ্যাপ্টার গুলো সবার মনে আছে ঠিকঠাক করে? কটা চ্যাপ্টার আছে পার্ট 5 এ? 5 চ্যাপ্টার্স। 5টা চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারে কি আছে? জুডিশিয়ারি। না না না, ক্যাগ আছে ক্যাগ আছে। তো সেই 5 নম্বর চ্যাপ্টারের ক্যাগটাই আজকে আমরা পড়বো। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো, সেই সঙ্গে সাংবিধানিক প্রভিশন কি আছে দেখবো, এবং কিছু গুরুত্বপূর্ণ কেস রয়েছে এটা আমরা এর সঙ্গে রিলেটেড দেখবো। ভারতে যে ক্যাগের পোস্ট, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ পিরিয়ডে স্টার্ট হয়েছে। 1860 সালে প্রথম ভারতবর্ষে সেই সময় ক্যাগের যে পোস্ট, সেটা ক্যাগ নাম ছিল না, অডিটর জেনারেল নাম ছিল। তো সেই অডিটর জেনারেলের পোস্টটাকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। এডওয়ার্ড ড্রামন বলে একজন ব্যক্তিকে প্রথম এই অডিটর জেনারেলের পোস্টে অ্যাপয়েন্ট করা হয়। কারণ ক্যাগের পোস্টটা হচ্ছে রিলেটেড উইথ পার্লামেন্টারি সিস্টেম। যে কোনো পার্লামেন্টারি সিস্টেমেই তোমরা ক্যাগের মতো একটা পোস্ট দেখতে পাবে, যার কাজ হচ্ছে সরকারের আয় ব্যয় সংক্রান্ত কাজগুলোকে তত্ত্বাবধান করা, কোথাও গিয়ে সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া। ব্রিটেনে যদি আমরা ক্যাগের পোস্ট দেখি, সেটা কিন্তু পুরোপুরি অ্যাপ্রুভাল অথরিটি এনজয় করে, অর্থাৎ ব্রিটেনের ক্যাগ যদি পারমিশন না দেয়, সরকার 1 টাকাও খরচ করতে পারে না। ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা তা দেখতে পাবো না। ভারতবর্ষে শুধুমাত্র অডিটিং এর কাজ করে, এবং সেটা কিন্তু স্টার্ট হয়েছিল ডিউরিং ব্রিটিশ পিরিয়ড 1860 সালে। বি আর আম্বেদকর এই পোস্ট সম্পর্কে একটা খুব দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দিস ডিগনিটারি অফিসার ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফিসার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তার মানে তার কতটা আস্থা ছিল এই ক্যাগের পোস্টের প্রতি, যে তাকে ভারতবর্ষের যত পোস্ট আছে সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট হিসেবে ইন্ডিকেট করছেন, এবং বলছেন এটা ভারতবর্ষের ভবিষ্যতে সব থেকে গুরুত্বপূর্ণ পদ হিসেবে দেখা দেবে। আদপেও আমরা দেখব যে অনেকটাই সেরকমই ক্ষমতা তাকে দেওয়া আছে, কিন্তু এটা শুধুমাত্র ক্যাগের অ্যাক্টিভিটির মাধ্যমেই কার্যকরী হবে এরকম নয়, দেশের মানুষকেও তাতে অংশগ্রহণ করতে হয়। যেখানে আমাদের ভারতবর্ষের মতো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে পিপলরা এত বেশি অ্যাওয়ার নয় পলিটিক্যাল ম্যাটার সম্পর্কে, বা অ্যাওয়ার হলেও তারা সে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। যার ফলে আমরা দেখবো যে ক্যাগের যতটা তার পোস্টটা ইম্পর্টেন্ট বলে আহ, আম্বেদকর অ্যাটলিস্ট ইন্ডিকেট করে গেছিলেন, সেটা কিন্তু আমরা কার্যত ততটা লাভ পাইনি সেখান থেকে। তো কি ভূমিকা আছে ক্যাগের, চলো আমরা দেখে নিই। ক্যাগ হচ্ছে, বর্তমানে আছেন কে সঞ্জয় মূর্তি। তিনি আমাদের ভারতবর্ষের ক্যাগ, এটা একটা সিঙ্গেল পোস্ট, অর্থাৎ ভারতবর্ষের যে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট রয়েছে, তার চিফ হচ্ছেন ক্যাগ। 58,000 মতো কর্মী তাতে রয়েছে। সে 58,000 কর্মী, তিনি হচ্ছেন বস। এই ক্যাগের কাজ হচ্ছে ভারতবর্ষের যত অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টস মানে যেখানে সরকারের খরচ হয়, সরকারের ইনকাম হয়, সেই অ্যাকাউন্টস গুলোকে গিয়ে অডিট করা, এবং অডিট করার পরে তার উপর একটা রিপোর্ট তৈরি করে রাষ্ট্রপতির কাছে বা রাজ্যের ক্ষেত্রে ওই রাজ্যের রাজ্যপালের কাছে সেন্ড করে দেওয়া। এভাবে ক্যাগ সরকারের যাবতীয় আয় ব্যয়ের যে অডিটিং এর কাজ, সেটা পরিচালনা করেন। ক্যাগের এই ভূমিকাটা কিভাবে পরিচালিত হয় সেটা আমরা একটু দেখব। তো সেন্ট্রাল গভর্নমেন্টের আয় ব্যয় এবং স্টেট গভর্নমেন্টের যে আয় ব্যয়, যাকে আমরা বলছি অ্যাকাউন্টস অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাকাউন্টস অফ দি। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে তুমি যে দেখতে পাচ্ছ না, সেগুলো বেরিয়ে গিয়ে অন হও। সো আচ্ছা স্যার। ক্যাগের ক্ষেত্রে তিনি হচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে অডিটিং সেটা করছেন, স্টেট গভর্নমেন্টের যে অডিটিং সেটাও করছেন। তিনি নিজে গিয়ে গিয়ে করেন এরকম নয়, অলরেডি বলেছি যে 58,000 কর্মী থাকে, তারা সেই কাজটা করে দেয়। তিনি ব্যাপারটাকে নেতৃত্ব দিচ্ছেন, এবং অডিটিং করার পরে সেই সংক্রান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট প্রেসিডেন্টকে পাঠিয়ে দেন, রাজ্য সরকারগুলোর আলাদা আলাদা রিপোর্ট ওই রাজ্যের রাজ্য সরকারকে পাঠান। যদি দিল্লি, পন্ডিচেরি এবং জম্মু ও কাশ্মীরের মতো ইউনিয়ন টেরিটরি হয়, যেখানে স্টেট গভর্নমেন্ট রয়েছে,
সেখানের ক্ষেত্রেও আমরা দেখব ক্যাগকেই সেই কাজটা করতে হয় এবং সেখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটিভ রয়েছেন বা লেফটেন্যান্ট গভর্নর আমরা বলি, সেই পদাধিকারীকে সেই রিপোর্ট পাঠিয়ে দেয়। এরপরে ওই রিপোর্টটা কনসার্ন যে লেজিসলেটিভ বডি আছে, মানে ইউনিয়নের ক্ষেত্রে পার্লামেন্ট, রাজ্যের ক্ষেত্রে রাজ্য আইনসভা, সেখানে যায়। সেখানে গিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলে যে কমিটি থাকে, যে কমিটিতে 22 জন মেম্বার থাকে পার্লামেন্টের, দুটো হাউস নিয়ে তৈরি হয়, লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন। এই 22 সদস্য বিশিষ্ট কমিটি ওটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে সেখানে যদি কোনো ইনকনসিস্টেন্সি পায়, কোনো রকম মনে হয় যে কোনো রকম খামতি রয়েছে রিপোর্টে বা কোনো ভুলভ্রান্তি রয়েছে, তাহলে সেগুলোকে নিয়ে ওই মেম্বাররা তাদের নিজের নিজের হাউসে ওটাকে উত্থাপন করেন। ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা হয়, সেই আলোচনার মাধ্যমে সরকারের অসঙ্গতিগুলোকে সামনে তুলে ধরা হয়। যে অসঙ্গতিগুলোর বিষয়ে জনগণ অবগত হয় এবং অবগত হওয়া মানে সরকার যদি কোনো করাপশন করে থাকে সেটা সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ হয়ে মিডিয়ার সামনে চলে আসবে এবং তার থ্রু দিয়ে দেশের মানুষ সেই বিষয়টা জানতে পারে এবং যে সরকার জনগণের ট্যাক্সের টাকাকে এইভাবে নয়ছয় করলো সেই সরকারকে কিন্তু আর সমর্থন করে না। যেহেতু এই মেকানিজমে সরকারের, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, প্রত্যেকের যাবতীয় অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিকে সরকার চাইলেও টাকা পয়সা নিয়ে নয়ছয় করতে পারছে না বিকজ অফ দিস মেকানিজম। তাই ক্যাগের এই ভূমিকাকে বলা হয় প্রোটেক্টর অফ পাবলিক মানি বা তাই বলা যায় ক্যাগকে, প্রোটেক্টর অফ পাবলিক মানি। এই পুরো সিস্টেমটাতে কটা পোস্ট আছে? একটাই পোস্ট, একজনই ব্যক্তি। তাই এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড অডিটিং সিস্টেম, অর্থাৎ গোটা ভারতবর্ষের অডিটিং সিস্টেমের স্ট্রাকচারটা সিঙ্গেল ওয়েতে কাজ করে, অর্থাৎ একটা ইউনিটারি কান্ট্রি যেরকম থাকে সেরকম। আইডিয়াল ফেডারেল কান্ট্রি হলে স্টেটের জন্য আলাদা অডিটিং সিস্টেম থাকতো, সেন্ট্রালের জন্য আলাদা। ইন্ডিয়াতে তা নেই, একজনই ব্যক্তি গোটা ভারতবর্ষের সেন্ট্রাল, স্টেট, ইউটি সব গভর্নমেন্টের অডিটিং করে থাকে। বোঝা গেছে ক্যাগের কি ভূমিকা, কিভাবে জনগণের টাকা প্রোটেক্টেড হয়। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো ক্যাগের এই ভূমিকাকে এবং সেই সঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সঙ্গে তার যে কানেকশন, তার রেসপেক্টে ক্যাগকে তো বলাই হয় গার্জেন অফ পাবলিক মানি বা প্রোটেক্টর অফ পাবলিক মানি। সেই সঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আমরা দেখব পাবলিক অ্যাকাউন্টস কমিটি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবে ক্যাগকে ইন্ডিকেট করা হয়। কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি তখনই ওটাকে নিয়ে অডিটিং, মানে জিনিসটাকে নিয়ে স্ক্রুটিনি করতে পারবে যখন অডিটিং এর মধ্যে সঠিকভাবে সবকিছু দেওয়া থাকবে। সো ক্যাগের যে বিষয় অলরেডি বলেছি, পার্ট 5 এর চ্যাপ্টার 5 এ আছে ইউনিয়ন লিস্টের বিষয়। 2.5 লক্ষ টাকা করে পার মান্থ স্যালারি পান। তার স্যালারি পার্লামেন্ট ঠিক করে দেয়, চার্জ করা হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। কার্যকালীন সময়ে স্যালারি কমানো যায় না এক্সেপ্ট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 360। এই হচ্ছে সিএজির বিষয়, বেসিক বিষয়গুলো। এছাড়াও আর্টিকেল 148 থেকে যে আর্টিকেল 4টে আছে সেটা একটু পড়তে হবে। প্রথমেই 148, যার মধ্যে পরপর ক্যাগের যাবতীয় বিষয়গুলো দেওয়া আছে, যেমন তার পদ, তার নিয়োগ, তার কার্যকাল, সবকিছু এর মধ্যে দেওয়া আছে। 148-এ বলা হয়েছে যে ভারতে সিএজি বলে একটা পোস্ট থাকবে, যাকে অ্যাপয়েন্ট করবেন ভারতের রাষ্ট্রপতি। তার যোগ্যতা হিসাবে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন, ফাইন্যান্সিয়াল সেক্টরে এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন, এরকম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে করা হয়। কার্যকাল 6 বছর হয়, কিন্তু যদি তার আগে 65 বছর বয়স হয়ে যায় রিটায়ারমেন্ট নিতে হয়। অর্থাৎ 6 বছর বা 65 বছর বয়স, যেটা আগে আসবে। আর শপথ গ্রহণ সবসময় রাষ্ট্রপতিই করাবে। তো এই হচ্ছে আমাদের সিএজির যাবতীয় বিষয়।
আর্টিকেল 148-এ তাহলে কি কি পেলাম? ক্যাগের পদ, ক্যাগের যোগ্যতা, ক্যাগের নিয়োগ, ক্যাগের শপথ গ্রহণ এবং কার্যকাল। নেক্সট আমরা চলে আসবো স্যালারি। ক্যাগের স্যালারি অলরেডি বলেছি কত করে হয় পার মান্থ? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। কোথা থেকে চার্জ করা হয়? কনসলিডেটেড ফান্ড। Consolidated Fund of India. ডিটারমাইন্ড বাই প্রেসিডেন্ট। পার্লামেন্ট অফ ইন্ডিয়া, যে লেখাই আছে, একটুকে বললাম। ইউনিয়ন লেজিসলেচার মানে কি? পার্লামেন্ট। প্রেসিডেন্ট একমাত্র কার স্যালারি ঠিক করে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এর স্যালারি প্রেসিডেন্ট ঠিক করে, বাকি কারোর স্যালারি প্রেসিডেন্ট ঠিক করে না, সব পার্লামেন্ট ঠিক করে। এছাড়াও এই আর্টিকেলের মধ্যে রিঅ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা আছে। ক্যাগ ফার্দার ভারত সরকারের কোনো পোস্টে রিঅ্যাপয়েন্টেড হতে পারেন না। আমাদের ভারতবর্ষে দুটো এরকম পদ আছে যার ক্ষেত্রে পুনর্নিয়োগের নিষেধাজ্ঞা টানা আছে। একটা হচ্ছে ইউপিএসসি চেয়ারম্যান আর একটা হচ্ছে সিএজি। বাকি আর কোনো সরকারি পদে পুনর্নিয়োগ না হওয়া কোনো বিধান দেওয়া নেই। তাহলে এটা দিয়েই প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষের কোন পদের ক্ষেত্রে পুনর্নিয়োগ নিষেধাজ্ঞা করা আছে। তো সেক্ষেত্রে দুটো হবে, একটা ইউপিএসসি চেয়ারম্যান, একটা হচ্ছে সিএজি। এর পরে যে আর্টিকেলটা সেটা হচ্ছে এই আর্টিকেলের মধ্যেই 148-এর মধ্যেই নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে রিমুভাল আর রেজিগনেশন। প্রথমে রিমুভাল। সুপ্রিম কোর্টের জাজদেরকে যেভাবে রিমুভ করা হয় একই প্রসেস ফলো হয়। প্রসেসটার কতগুলো স্টেপ আছে। স্টেপ নাম্বার 1, লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা হাউসের মেম্বাররা কোনো একজন জাজকে যেরকম পদ থেকে সরানোর জন্য ব্যবস্থা নিতে পারেন, ঠিক তেমনি ক্যাগের ক্ষেত্রেও লোকসভা বা রাজ্যসভার মেম্বাররা, লোকসভার ক্ষেত্রে 50 জন মেম্বারের দ্বারা, লোকসভার ক্ষেত্রে হচ্ছে 100 মেম্বার, লোকসভার ক্ষেত্রে 100 মেম্বার্সের দ্বারা, রাজ্যসভার ক্ষেত্রে 50 জন মেম্বারের দ্বারা একটা রেজলিউশন বা একটা নোটিশ জারি করা হয় এগেনস্ট ক্যাগ অফ ইন্ডিয়া। কোথায় করবে? লোকসভার প্রিসাইডিং অফিসারের কাছে বা রাজ্যসভার প্রিসাইডিং অফিসারের কাছে। এই নোটিশের মধ্যে দুটো গ্রাউন্ড থাকে। আইদার মিসবিহেভিয়ার, মানে তিনি মিসবিহেভ করেছেন, এই অভিযোগ থাকতে পারে, অর ইনক্যাপাসিটি, কাজ করতে আর পারছেন না, শারীরিক বা মানসিক কোনো কারণে তিনি আর কাজ করতে পারছেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ উল্লেখ করে প্রিসাইডিং অফিসারকে নোটিশ পাঠালে প্রিসাইডিং অফিসার তখন সেটার গুরুত্ব বুঝে একটা কমিটি তৈরি করে। 3 সদস্য বিশিষ্ট, এটা সেকেন্ড স্টেপ, 3 সদস্য বিশিষ্ট এই কমিটিতে একজন সুপ্রিম কোর্টের জাজ, একজন হাইকোর্টের চিফ জাস্টিস আর একজন জুডিশিয়াল লুমিনারি। জুডিশিয়াল লুমিনারি মানে কি? জুডিশিয়ারির বিষয়ে যিনি এক্সপার্ট, এমন ব্যক্তিকে আমরা জুডিশিয়াল লুমিনারি বলি। স্যার তাহলে তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে পারে। চিফ জাস্টিসের খেয়ে দিয়ে কাজ নেই যে এই কমিটির মধ্যে যুক্ত হতে যাবে? চিফ জাস্টিসের কি কাজকর্ম নেই? এমন লোককে করা হয় যার কাজকর্ম কম আছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা কোনো এরকম জাজকে নিলে তো সেই কাজে ব্যাঘাত ঘটবে। তাই এখানে লুমিনারি বলতে সাধারণত সিনিয়র অ্যাডভোকেটকে করা হয়, যিনি কোনো সরকারি পোস্টে নেই, তার হাত পা ছাড়া আছে। যদিও হাইকোর্টের চিফ জাস্টিসকে নিচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে নেওয়ার হাইকোর্টের চিফ জাস্টিসকে নেওয়ার দুটো সেম নয়। যাই হোক, এই কমিটি তৈরি করা হয়। এই কমিটির রেকমেন্ডেশনের রেসপেক্টে প্রেসিডেন্ট প্রথমে প্রিসাইডিং অফিসারকে দেবে ওই রিপোর্টটা, যে তিনি মিসবিহেভ করেছেন কিনা বা তিনি ইনক্যাপাসিটির যে গ্রাউন্ড তোলা হয়েছে সেটা সঠিক কিনা। যদি সেই গ্রাউন্ড মিলে যায় তখন প্রিসাইডিং অফিসার পারমিশন দেয় ওই জাজ, মানে ক্যাগের বিরুদ্ধে
রিমুভাল রেজলিউশন উত্থাপন করা। যে হাউসে ইন্ট্রোডিউস হবে, মানে যে হাউস থেকে নোটিশ গেছে সেই হাউসে ইন্ট্রোডিউস করতে হবে। সেই হাউসে ইন্ট্রোডিউস হলে ওটাকে স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস করাতে হয়। স্পেশাল মেজরিটিতে যদি পাস হয়ে যায় একটা হাউসে, তাহলে আর একটা হাউসে যাবে। সেখানেও যদি স্পেশালে পাস হয়ে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে যাবে, অ্যান্ড প্রেসিডেন্ট তার রেসপেক্টে ওই ক্যাগকে তার পদ থেকে সরিয়ে দেবে। So this is the entire process. Number one, either house of the parliament থেকে ইনিশিয়েট করতে হয় বাই দি মেম্বার্স অফ দি হাউস। তারপরে হচ্ছে প্রিসাইডিং অফিসার এনকোয়ারি কমিটি তৈরি করে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্টের ভিত্তিতে সেই হাউসে, যে হাউসে উত্থাপন হয়েছিল প্রথম, সেই হাউসে ওটাকে ইন্ট্রোডিউস করা হয়। স্পেশালে পাস হয়ে গেলে অন্য হাউসে যাবে, সেখানেও স্পেশালে পাস হলে ফাইনালি প্রেসিডেন্টের কাছে গিয়ে প্রেসিডেন্ট তাকে তার পদ থেকে রিমুভ করতে পারবে। তো এই হচ্ছে প্রসেস। সবটা ক্লিয়ার? রিমুভালের প্রসেসটা আজ অব্দি ভারতবর্ষের কোনো ক্যাগকে রিমুভ করা হয়নি। কোনো প্রশ্ন আছে এখান থেকে কারোর? না স্যার। তাহলে যদি জিজ্ঞেস করে আমাদের ক্যাগকে কে রিমুভ করে, পার্লামেন্ট না লোকসভা, কি হবে আনসার? পার্লামেন্ট পার্লামেন্ট করো, পার্লামেন্ট প্রেসিডেন্ট হবে। হবে আনসার, প্রেসিডেন্ট, হ্যাঁ। অন দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট। পার্লামেন্ট অফ ইন্ডিয়া। রিমুভাল রেজলিউশন পাস বাই কোন হাউস, লোকসভা না রাজ্যসভা? লোয়ার হাউস। বোথ হাউস। বোথ হাউস, যে কোন হাউস। পার্লামেন্ট বলা মানে পার্লামেন্টের বোথ হাউস বলা। ইনিশিয়েট কোন হাউসে হবে, লোয়ার হাউস না আপার হাউস? এটা লোয়ার হাউসই হবে মনে হয়। যে কোনো হাউসে, আইদার হাউস। বললাম যে কোনো হাউসে উত্থাপিত হতে পারে, আইদার লোকসভা অর, দেওয়াই তো আছে অর দিয়ে। ক্লিয়ার? এগুলো দিয়েই কোশ্চেন দেবে, বুঝে করবে। পরেরটা যাই, আর্টিকেল 149। এর মধ্যে ডিউটি অ্যান্ড পাওয়ার সম্পর্কে বলা আছে। ক্যাগের ডিউটি পাওয়ার এ সম্পর্কে সংবিধানে 149-এ বলা হয়েছে পার্লামেন্ট ঠিক করে দেবে। কিভাবে করবে পার্লামেন্ট? বাই ল, আইনের মাধ্যমে করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, পার্লামেন্ট কি এমন কোনো আইন বানিয়েছে? ইয়েস, বানিয়েছে। 1971 এর উপর ল বানানো আছে। সেই লয়ে বলা হয়েছে ক্যাগ একই সঙ্গে দুরকম কাজ করবে, অডিটিংও করবে, অ্যাকাউন্টিংও করবে। এই আইনটাকে পরে 1976 সালে মডিফাই করা হয়, চেঞ্জ করা হয়, করে ক্যাগস ডিউটিস পাওয়ার্স অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অ্যাক্টের মধ্যে অ্যাকাউন্টিং এর কাজ বাদ দিয়ে তাকে শুধুমাত্র অডিটিং এর দায়িত্ব দেয়। তাও কার কার দেয়? তাকে দায়িত্ব দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট ওন কোম্পানিজ, এইসব নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র যেখানে সরকারের যে ফান্ড, কনসলিডেটেড ফান্ড হোক বা পাবলিক অ্যাকাউন্ট ফান্ড হোক বা কন্টিনজেন্সি ফান্ড হোক, সেই ফান্ডগুলোর দিয়ে, মানে ফান্ডগুলোর থেকে টাকা পয়সা খরচ হচ্ছে বা সেই ফান্ডগুলোতে টাকা পয়সা ইনকাম হচ্ছে, এই জায়গাগুলোকে ক্যাগ অডিট করবে এবং সেই রিপোর্ট পাঠাবে। ঠিক যেমনটি আমি একটু আগে বললাম, ইউনিয়নের রিপোর্ট প্রেসিডেন্টকে পাঠাতে হয়, আর স্টেটের রিপোর্ট সেই স্টেটের গভর্নরকে পাঠাতে হয়। ক্লিয়ার? এটা কিভাবে ক্যাগ তার ডিউটি পাওয়ার গুলোকে কন্ডাক্ট করবে বুঝতে পেরেছো? কত নম্বর ধারা এবং সেই ধারা অনুযায়ী কে ডিক্টেট করে দিতে পারে, সবটা বুঝতে পেরেছো? স্যার, ফান্ডের দায়িত্বে থাকছে মানে কনসোলেটেড ফান্ড এবং কন্ট্রিবিউটরি ফান্ড, এগুলো মানে দুটো ক্ষেত্রেই কেমন কি টাকা বরাদ্দ হচ্ছে বা খরচ হয়েছে সেই হিসাবটা। এখানে কি হিসাবের কথা বলেছি না অডিটিং এর কথা বললাম? মানে স্যার অডিং মানে নিরীক্ষণ করছে, ওটাই বলছি স্যার। হিসাব করা তো আর অডিটিং করা তো সেম নয়। মানে স্যার টাকাগুলো ঠিকঠাক খাতে ব্যয় হয়েছে কিনা সেটা স্যার অডিট করে। এক্স্যাক্টলি, যেরকম যেরকম ফান্ডে খরচের দেখানো হয়েছে সেই খরচটা সেভাবে করেছে কিনা। যেমন সরকার ঠিক করলো যে করোনা ভাইরাসের টিকা ফ্রিতে প্রোভাইড করবে, তো করোনা ভাইরাসের টিকা তো আর ফ্রিতে হয় না, সরকারকে তো খরচ করতে হচ্ছে টিকা তৈরি করতে গিয়ে। কিন্তু সরকারকে তাহলে সেই খরচের ব্যাপারটাকে রাখতে হচ্ছে। দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষে 100 কোটির মধ্যে 40 কোটি মানুষকে ফ্রিতে টিকাকরণ করা হয়েছে। এক একটা টিকার দাম হচ্ছে 1000 টাকা। তো সেই হিসাবে 40 কোটি ইন্টু 1000 টাকা খরচ হওয়ার কথা।
তো দেখা যাচ্ছে যে টোটাল খরচ হয়েছে সরকারের ঘরে দেখা যাচ্ছে তার থেকে বেশি। তাহলে যদি দেখানো হয় যে তার থেকে বেশি খরচ হয়েছে, তাহলে 40 কোটির বেশি মানুষের টিকা হওয়ার কথা, কিন্তু হয়নি। তার মানে জানা যাচ্ছে যে এখানে টাকা পয়সার তছরূপ হয়েছে, করা হয়েছে খরচ কম কিন্তু দেখানো হয়েছে খরচ বেশি হয়েছে। এইটাকে গিয়ে অডিটিং করে সেটার রিপোর্ট পাঠাবে, আর সেই রিপোর্টের ভিত্তিতে সেটা সামনে উঠে আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট ওয়ান। এছাড়াও ক্যাগ কে যদি প্রেসিডেন্ট বা রাজ্যপাল কোনো এক্সট্রা দায়িত্ব দেয় অডিটিং এর, সেই দায়িত্বও পালন করে। উদাহরণ হিসেবে আমরা লোকাল বডিজের কোনো অডিটিং এর দায়িত্ব দিতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবো আমরা যে ইউনাইটেড নেশনস এর যে অডিটিং হয় তাতে প্রেসিডেন্ট তাকে দায়িত্ব দেয় অনেক সময়। ইউনাইটেড নেশনস এর অডিটিং এর ক্ষেত্রে এক্সটার্নাল কয়েকজন অডিটর লাগে, বিভিন্ন দেশ থেকে যায়। ভারত থেকে ভারতের ক্যাগ সেই কাজ করে। তাহলে এই ধরনের কাজগুলো ক্যাগকে কন্ডাক্ট করতে হয়। এর পরে যে আর্টিকেলটা হচ্ছে 150, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট আমরা পরপর পড়ছি বলে পড়ে নিচ্ছি। কোশ্চেন দিলে এই অপশন দিয়ে দিতে পারে যে ফর্মস অফ অ্যাকাউন্টস অফ দি ইউনিয়ন অ্যান্ড স্টেটস, এটা কোন আর্টিকেলে মেনশন আছে। সাধারণত কেন্দ্র এবং রাজ্যের কোন অ্যাকাউন্টসটা কি ফর্মে থাকবে, কোনটা ডিজিটাল ফর্মে থাকবে, কোনটা সফট ফর্মে, হার্ড ফর্মে থাকবে, তো সেটা পুরোটাই কিন্তু ডিসাইড করে প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ক্যাগের সাথে কনসাল্ট করে নেয়। তো এটাই হচ্ছে ক্যাগের ভূমিকা। আর 151-এ অডিট রিপোর্ট দেওয়া আছে, যেটা অলরেডি ছবিতে বলেছিলাম যে প্রেসিডেন্ট কে পাঠাবে ক্যাগ তার ইউনিয়ন গভর্নমেন্টের রিপোর্ট, তারপরে সেটা পার্লামেন্টে যাবে, আর গভর্নরকে পাঠাবে সেই রাজ্যের রিপোর্ট, তারপরে সেটা স্টেট লেজিসলেচারে যাবে। তো এই অডিটিং এর এই রিপোর্টের কথাই বলা হয়েছে। আর এই রিপোর্টকে স্ক্রুটিনি কে করবে? ক্যাগের এই পাঠানো রিপোর্টকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি। পিএসসির ফরমেশন প্রথম কত সালে হয়? ওল্ডেস্ট কমিটি এটা ভারতবর্ষে। প্রথম কত সালে অ্যাপয়েন্টেড হয়েছিল? 1921। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির ভূমিকাই হচ্ছে ক্যাগের অডিটিং রিপোর্টকে স্ক্রুটিনি করা, তাকে এক্সামিন করা, কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাকে সামনে তুলে ধরা। কেন এই কাজটা প্যাক করবে বা সিনসিয়ারলি করবে তার গ্যারান্টি কি করে পাচ্ছি আমরা? কারণ ভারতবর্ষে 1967 সাল থেকে প্যাকের যে চেয়ারম্যান, এই পোস্টে অপোজিশন পার্টির কোনো ব্যক্তিকে রাখা হয়। অপোজিশন পার্টির ব্যক্তিকে যদি এই পোস্টে রাখা হয়, তিনি সরকারের আয় ব্যয়ের ঘোটালাগুলোকে গুরুত্ব দিয়ে ফাইন্ড আউট করার ব্যবস্থা করবেন না করবেন না? করবে। তো স্বাভাবিকভাবেই এর যে কার্যকারিতা সেটা অনেক বেশি অ্যাক্টিভলি হয়, বিকজ অফ দ্য মেম্বার অফ দি অপোজিশন, তার রেসপেক্ট। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ভারতের ক্যাগের সঙ্গে ইউকের ক্যাগ, যেখান থেকে আমরা কনসেপ্ট নিয়েছি তার কি ডিফারেন্ট। প্রথমত, ভারতের ক্যাগ কোনো পলিটিক্যাল পার্সন না। ব্রিটেনের ক্যাগকে অবশ্যই লোয়ার হাউসের মেম্বার হতে হয় এবং অবশ্যই একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান হতে হয়। ভারতের ক্যাগ কখন খরচ করে? যখন সব, মানে কখন অডিটিং করে? যখন সব খরচ টরচ হয়ে যায় মোটামুটি, সেই সময় গিয়ে অডিটিং শুরু করছে। ব্রিটেনের ক্যাগ তা নয়। ব্রিটেনের সরকার কোনো টাকা খরচ করতে চাইলে ক্যাগের পারমিশন ছাড়া সেই খরচ করতে পারে না। ভারতের ক্যাগের কার্যকাল 6 বছর বা 65 বছর। ব্রিটেনের ক্যাগের কার্যকাল হচ্ছে 10 ইয়ার্স। একবার অ্যাপয়েন্টেড হলে 10 বছর থাকবেন। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট ব্রিটেনের ক্যাগের সঙ্গে ভারতের ক্যাগ। ডিফারেন্ট গুলো সবগুলো বুঝতে পেরেছো? তাহলে ক্যাগের পোস্টটা পার্লামেন্টারি সিস্টেমের সঙ্গে যুক্ত বলেই এরকম করা, মানে এরকম ভূমিকা দেখতে পায়। আজ অব্দি যারা ক্যাগ হয়েছিলেন তাদের নামগুলো পরপর দেওয়া আছে, অনেক সময় সিরিয়ালি দিয়ে বলতে দিতে তার পারে। মানে স্যার কনসোলেটেড ফান্ড থেকে কি খরচ হয়, কন্টিনজেন্সি থেকে কি খরচ হয়, সেটা যখন ইউকে থেকে মানে তাদেরকে যখন দেওয়া হবে তার আগে ওই ক্যাগের পারমিশন নিতে হবে, ইউকের ক্যাগের।
ইউকের ক্যাগে আলটিমেটলি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা এরকম করে তো থাকা সম্ভব না, ওখানকার কোনো ফান্ড থাকতে পারে, সেটার ওখানকার লোকাল কোনো নাম হবে, বা কনসলিডেটেড নামও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থাকার প্রশ্ন নেই, কারণ ওখানে ইন্ডিয়া প্রথমত নয়, দ্বিতীয়ত ওখানে ফেডারেল সিস্টেম নয় যে সেন্ট্রালের জন্য আলাদা ফান্ড, স্টেটের জন্য আলাদা ফান্ড থাকবে। ফলে হোয়াট এভার যাই ফান্ড থাকুক, হ্যাঁ ওখানেও সেই একই স্ট্রাকচার, একই রকম, ওখানেও সেটাকে অডিটিং এর দায়িত্ব ওখানকার ক্যাগের রয়েছে। তবে ওখানকার ক্যাগ যেটা করে, সরকার যখন খরচটা করে, সেই খরচটা তুলতে গেলে ক্যাগের পারমিশন লাগে, যেটা আমাদের ভারতবর্ষে কি দেখলাম, যে ক্যাগ সেই সব পারমিশন দেওয়ার কোনো অথরিটি এনজয় করছেন না, পুরোটাই ক্যাগের ভূমিকা এখানে হচ্ছে অডিটিং করা। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট চলে আসবো আমরা, তাহলে বর্তমান ক্যাগ কততম ক্যাগ? 15th, 15তম। 15তম। তাহলে এখানে কয়েকটা কেস রয়েছে। একটা হচ্ছে কোলগেট স্ক্যাম, 2012 ক্যাগের যে রিপোর্ট, তার উপর বেস করেই আমরা দেখব যে 2004 এবং 9 এই সময়কালে কিছু কোল ব্লক করা, মানে বন্টন করা হয়েছিল, যেগুলো উইদাউট এনি টেন্ডার। উইদাউট এনি টেন্ডার হলে কি হয়, যতটা সরকারের ইনকাম হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা হাতছাড়া হয়। তো সেটা নিয়ে বলে ক্যাগ, এবং তার উপর রেসপেক্ট করেই আমরা দেখব যে পুনরায় কোলগুলোকে বন্টন করতে বলা হয়, আবার নতুন করে বিড দেওয়া হোক। ভারতে ক্যাগের যে ভূমিকা, এই ভূমিকাগুলো ফাইন্ড আউট করে শুধুমাত্র পাবলিক অ্যাওয়ারনেস পর্যন্তই করতে পারে সিএজি, আর কিন্তু ভূমিকা নেই। এরপরে যদি কোর্টের কখনো মনে হয় যে এই ঘোটালাটা নিয়ে আমাকে একটু অডিটিং করতে হবে, বা আমাকে এটা এবার চেক করতে হবে কিছু জনবিরোধী কাজ হয়েছে কিনা, তখন কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে কেস রেজ করতে পারে। কিন্তু ক্যাগ কাউকে পানিশ করা বা কাউকে অ্যারেস্ট করা এসব করতে পারে না, ক্যাগ শুধু অডিটিং এ গিয়েই শেষ তার কাজ। কোল অ্যালোকেশন স্ক্যামের পরের যে স্ক্যাম রয়েছে সেটা হচ্ছে আদার্স হাউসিং সোসাইটি স্ক্যান্ডাল। এটা বেসিক্যালি যুদ্ধে যেসব মানুষদের ক্ষতি হয়েছে, সেটা হতে পারে কোনো সোলজার বা তার কোনো নিকট আত্মীয়, তারা সোলজার হলে সেক্ষেত্রে দেখা গেলো যে সোলজারের কোনো অঙ্গহানি হয়েছে, তো সেক্ষেত্রে সে বা তার পরিবার, নিকট আত্মীয় যারা রয়েছেন, তাদেরকে ভারত সরকার আদার্স হাউসিং সোসাইটিতে ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করে। 2011 সালে সেই রিপোর্টে দেখা যায় যে আদার্স হাউসিং সোসাইটির 40% ফ্ল্যাট নন সোলজার পার্সোনাল বা নন সোলজার পার্সোনালের কোনো রিলেটিভের হাতে রয়েছে। ফাইন্ড আউট করে দেখা যায় যে ওখানে বিভিন্ন আমলা, বিভিন্ন মন্ত্রীদের রিলেটিভদের ফ্ল্যাটেই ভর্তি, যাদের জন্য করা হয়েছিল তারা খুব কম ফ্ল্যাট পাচ্ছে, বিকজ দ্য প্রজেক্ট লোকেটেড অ্যাট মুম্বাই, ভারতবর্ষের সব থেকে বেশি দামি ফ্ল্যাট পাওয়া যায় যেখানে, তো সেখানে এরকম ঘোটালা হয়েছে। তো স্বাভাবিকভাবেই ক্যাগ সেটা রিপোর্টে মেনশন করে, এবং তারপরে ওই আদার্স হাউসিং সোসাইটিতে মনিটরিং করে যারা যারা আইডেন্টিফাইড হয় তাদেরকে ফ্ল্যাট ছাড়তে বলে নোটিশ দিয়ে। তো এই হচ্ছে আদার্স হাউসিং সোসাইটি স্ক্যান্ডাল। এরপরে যে স্ক্যান্ডালটা বলবো সেটা হচ্ছে দিল্লি রিলেটেড, দিল্লি এয়ারপোর্টের জমি সংক্রান্ত স্ক্যাম, ডায়াল স্ক্যাম বলা হয়। অ্যামাউন্ট হচ্ছে 4,800 কোটি টাকা। 2012 সালে ক্যাগের রিপোর্টে বলা হয় যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে কাজগুলো হচ্ছে এবং কিছু এরিয়াকে তার মধ্যে যুক্ত করা হয়েছে, যেটা প্রায় 1.63 লাখ করোড়ের জমি, সেটাকে প্রাইভেট সেক্টরকে দেওয়া হচ্ছে, যারা সেখানে হোটেল, রেস্টুরেন্ট এগুলো তৈরি করবে। কিন্তু ওই অঞ্চলে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে, তাতে কিন্তু এয়ারপোর্টের যারা অ্যাক্সেস করছে তাদেরকে ডেভেলপমেন্ট ফিজ পে করতে হচ্ছে। সেই ডেভেলপমেন্ট ফিজটা কার জন্য পে করছে? প্রাইভেট কোম্পানিকে যে সুবিধাগুলো পাইয়ে দেওয়া হচ্ছে তাদের জন্য সেই এক্সপেন্ডিচার হচ্ছে। তো এইভাবে একটা ঘোটালা হয়, যেটাকে ক্যাগ তার রিপোর্টে উল্লেখ করে যে এটা পাবলিকের কাজ হচ্ছে না, কিন্তু টাকা সরকার, টাকা জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে। আর
যেটা অল্প দামে জমি কেনা হয়েছিল সেটাও ইলিগালি কেনা হয়েছে, কারণ ম্যাক্সিমামটাই প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট ওয়ান, কার্গিল কফিন স্ক্যাম। কার্গিল কফিন স্ক্যাম কি? তোমরা নিশ্চয়ই দেখেছো, টিভিতে দেখে থাকবে, বা অনেক সময় দেখবে যে নিজের এলাকাতেও হতে পারে। বিশেষ করে আমরা দেখবো সোলজার বেশিরভাগটাই তো আমাদের মানে যেগুলো ভিলেজ এরিয়া সেখান থেকে বিলং করে। তো সেই রেসপেক্টে গ্রামের দিকে অনেক সময় সোলজার মারা গেলে তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার সময় তাকে কিসে করে নিয়ে আসা হয়? সেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ যাই হোক, তাকে কফিনে করে নিয়ে আসা হয়। তিরঙ্গা জড়িয়ে তাকে কফিনে করে নিয়ে আসা হয়। এই কফিনগুলোর আন্তর্জাতিক মার্কেটে সেই সময় দাম ছিল $172, যেটা কার্গিল কফিনের ক্ষেত্রে কেনা হয়েছিল $2000 দিয়ে। তো যত সোলজার মারা গেছিল প্রত্যেকের ক্ষেত্রেই এরকম করে হিউজ একটা স্ক্যাম করা হয়। প্রায় 1828 টাকার, মানে 1828 টাকা নয়, $1828 ঘোটালা পার কফিন পিছু, যেটা 1999-এর কার্গিল কনফ্লিক্টের ওপর বেস করে হয়। 2001-এর ক্যাগের রিপোর্টে এটা ফাইন্ড আউট হয়। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কেসগুলো আর সেই সঙ্গে ক্যাগের বিষয়। সবাই সবটা বুঝতে পেরেছো? শ্রী প্রেজেন্ট রয়েছো? আছে? তাহলে আমি আজকের কোশ্চেনগুলো করি। বলেছিলাম যে কিছু কোশ্চেনও দেব। সবাই এবার উত্তর দেবে কিন্তু, বারবার বলবো না আমি। 1 নম্বর কোশ্চেন বলছে, হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট? কি হবে? সিএম তো। সিএম, চিফ প্রেসিডেন্ট। যতক্ষণ রিয়েল হেড না বলবে ততক্ষণ পিএম সিএম কারোর সম্পর্কে ভাববেই না। এখানে কি রিয়েল হেড বলা হয়েছে উমা? না তাহলে না সিএম স্যার। কেন? এখানে স্টেট বলতে কান্ট্রিকে ইন্ডিকেট করা হয়েছে। প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। কখন বলবো পিএম সিএম? যখন বলবে যে হু ইজ দ্য রিয়েল হেড। এবার যদি বলে ইউনিয়ন বা স্টেট বলে উল্লেখ করে দেয় ভালো, না হলে যদি নর্মাল ওই কোশ্চেনে থাকতো যে রিয়েল হেড অফ দ্য স্টেট, তাহলে সেক্ষেত্রে স্টেটের ইন্ডিকেশন, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হেড অফ দ্য স্টেট বলতে কান্ট্রিকে ইন্ডিকেট করছে, কারণ অপশনে তাই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে সেটা মেনশন করে দিত যে ইউনিয়ন বা স্টেট, সেহেতু তখন আবার আনসার চেঞ্জ হতো। কিন্তু রিয়েল বলেনি, তাই আমরা এটা প্রেসিডেন্ট করব। গভর্নরও নেই, তো স্বাভাবিকভাবে প্রেসিডেন্টই করতে হবে। স্টেট বলতে তার মানে আমরা বুঝতে পারলাম এটা কান্ট্রিকে ইন্ডিকেট করছে। বোঝা গেছে 1 নম্বর প্রশ্নটা? হ্যাঁ স্যার। 2 number, which of the following statement is correct on the Constitution of India? The Indian government can be both federal and unitary according to the requirement of time and circumstance. The Indian government is unitary in structure but federal in spirit. Option C, the government of India is more unitary than federal. Or option D, none of these. সি হবে। স্যার অপশন স্যার অপশন এ হবে। স্যার অপশন এ হবে। অপশন এ হবে, কারণ এটা সার্কামস্টেন্স ওয়াইজ, যখন এমার্জেন্সি জারি করতে হয় তখন সে ইউনিটারি মতো বিহেভ করে, আর নর্মাল টাইমে সে ফেডারেল। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডিফাইন করা হচ্ছে এখানে। কারা কারা অন্যগুলো বললে? স্যার সি বলছিলাম। এখানে সি। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। আমাকে সব থেকে বেটার ঠিকটাকে খুঁজতে হবে। আচ্ছা, এখানে বলছে ইন্ডিয়া ইজ মোর ইউনিটারি দেন, তিনটেই ঠিক। তো এটা সব থেকে বেশি ঠিক। তো এটা তো আমাকে তো কনসেপ্ট না ক্লিয়ার থাকলে বোঝা খুব মুশকিলের। এখানে এমন কেউ আছো বলে মনে হয় না যে কিনা বেসিক কনসেপ্টের ক্লাস করানি, এবং এটা আমি বেসিক কনসেপ্টের ক্লাসেই পড়িয়ে দিই এই কনসেপ্টটা। তো ভুল হওয়ার কথা ছিল না। আরেকবার দেখবে বেসিক কনসেপ্টে যেখানে ইউনিটারি ফেডারেল বোঝানো হয়েছে। 3 number, the idea of the Constituent Assembly for India was first proposed by M.N. Roy, Jawaharlal Nehru, Mahatma Gandhi, M.N. Dr. Roy. Rajendra Prasad. স্যার এম.এন রয়। Year, 1934। book বা রাইটিংস, বুক নয় অ্যাকচুয়ালি, কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই গেজেটের মধ্যে তিনি লিখতেন, সেখানে তিনি ফিউচার ইন্ডিয়ার বা মডার্ন ইন্ডিয়ার ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিনারিও নিয়ে বোঝাতে গিয়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া দেন। কোশ্চেন নাম্বার 4, হুইচ ফিচার
of the Indian Constitution has borrowed from Weimar Constitution of Germany? এমার্জেন্সি এমার্জেন্সি বলছি। এমার্জেন্সি প্রভিশন। ইমার্জেন্সি প্রভিশন। তাহলে ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস ইউএসএ ডাইরেক্টিভ প্রিন্সিপালস কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে কোথায় এসেছে ফার্স্টে? স্যার ওই যে 1909 যেটা 1935 ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন অফ জিও অ্যাক্ট 1935, সেখান থেকে আমাদের সংবিধান। নেক্সট, জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট কোথা থেকে এসেছে? ইউকেতে বা জুডিশিয়াল রিভিউ কি করতে জুডিশিয়াল রিভিউ থাকবে এমন দেশে যেখানে ফেডারেশন থাকবে, যেখানে পাওয়ারফুল হবে জুডিশিয়ারি। ইউকেতে জুডিশিয়ারি পার্লামেন্টের থেকে কম পাওয়ারফুল। 5 নম্বর, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফার্স্টলি অ্যামেন্ডেড বাই? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। স্যার পার্লামেন্ট অফ ইন্ডিয়া তো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে স্যার। না স্যার 1951 ইলেকশন হয়নি তখন পার্লামেন্ট তৈরি হয়নি। পার্লামেন্ট তৈরি বা পার্লামেন্টের কাজ শুরুই হয়েছে 13ই মে 1952 থেকে। তাই তার আগে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবই কনস্টিটিউশন অ্যাসেম্বলি করেছে। তাই জন্য কে জিজ্ঞেস করেছিল, বুঝতে পেরেছো পার্লামেন্ট নয় কেন? হ্যাঁ স্যার। The zonal council first time was set up in? বাকিরা 1956। 1971 সালে আর একটা, যে মোট কটা? নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল আর নর্থ ইস্টার্ন। Question number 7. The Constitution is federal in form but unitary in spirit. This statement refers to division of powers, flexibility of the Constitution, strong center with weak states, and cooperative federalism. সি হতে পারে। স্যার কোঅপারেটিভ স্যার ফেডারেশন অপশন সি হবে কি? অপশন বি হবে দিল্লি। স্যার ডিটা মনে হচ্ছে। অপশন বি হচ্ছে। স্টেটমেন্ট বলছে ভারতবর্ষ দেখতে শুনতে ফেডারেল, কিন্তু আসলে তার মধ্যে ইউনিটারি রক্ত বইছে, মানে লুকস লাইক, মানে সেই রকম। তাহলে এমন একটা সিস্টেম যেটা ফেডারেলিজম না হয়েও ফেডারেলিজমের মতো দেখতে শুনতে, এবং তার মধ্যে ইউনিটারি বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি ইটস আ মিক্সচার অফ বোথ। এই মিক্সচার অফ বোথ ডিভিশন অফ পাওয়ারে কি বোঝা যাচ্ছে, নাকি ফ্লেক্সিবিলিটিতে বোঝা যাচ্ছে? ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন। ফ্লেক্সিবিলিটিতে অফ দি কনস্টিটিউশন তো ইন্ডিকেট করছে যে দেশের সংবিধান সহজেই চেঞ্জ করে দিতে পারে পার্লামেন্ট, কোনো স্টেটের পারমিশন লাগে না। তার মানে তো ফ্লেক্সিবিলিটি অফ দি কনস্টিটিউশন। সেটা মানে কি করে বোঝা যাচ্ছে যে ইটস আ মিক্সচার অফ বোথ। স্ট্রং সেন্টার উইথ উইক স্টেটস। ভারতবর্ষের স্ট্রং সেন্টার উইথ উইক স্টেটস রয়েছে ঠিকই, কিন্তু সেটা থেকেও ভারত বেটার করে ডিফাইন করে কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র, যেটা ভারতবর্ষের অ্যাকচুয়ালি স্ট্রাকচার, বা ভারতবর্ষের যে ফেডারেশন রিলেশন সেন্ট্রালের সঙ্গে স্টেটের, সেটা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রকে ইন্ডিকেট করে। এর মানে হচ্ছে ভারতবর্ষ কোন একটা স্টেট, ভারতবর্ষের মধ্যে যুক্ত হওয়ার অধিকার রয়েছে, কিন্তু স্টেটটা বেরিয়ে যেতে পারে না। এটা কোঅপারেটিভ সিস্টেমে চলে। এটা কোনো আইডিয়াল ফেডারেল সিস্টেম হলে স্টেট যুক্ত যেমন হয়েছে নিজের ইচ্ছায়, বেরিয়ে যাওয়ার ক্ষমতাও তার নিজেরই। ভারতবর্ষে সেই বেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এটা শুধুমাত্র কোঅপারেটিভ সিস্টেমেই থাকে। তাই ভারতবর্ষ কোঅপারেটিভ ফেডারেলিজম। তাই এখানে অপশন ডি হবে, সি এর থেকেও বেটার অপশন। বোঝা গেছে? যার সি ডি নিয়ে কনফিউশন হচ্ছিল আর এ বি নিয়ে যার কনফিউশন হচ্ছিল, সে আবার ওই বেসিক কনসেপ্টে ফেডারেল আর ইউনিটারি ক্লাস করবে, কারণ তার তাহলে বেসিক কনসেপ্টই ক্লিয়ার নেই। 8 নম্বর কোশ্চেন, দ্য অ্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া হুইচ ক্লিয়ারলি প্রোভাইডস ফর দি সিটিজেনশিপ ইজ? প্রথম কোন ব্রিটিশ অ্যাক্টের মধ্যে সিটিজেনশিপ সম্পর্কে ক্লিয়ার প্রভিশন দেওয়া হয়, এবং সেটা কি, কিরকম প্রভিশন ছিল? ভারতের সিটিজেনশিপ কিরকম, ডুয়াল না ডাবল? স্যার একমাত্র হবে তো স্যার, সিঙ্গেল সিঙ্গেল সিটিজেনশিপ সিঙ্গেল সিটিজেনশিপ। কত সালে ইন্ট্রোডিউস হয়েছে ইন্ডিয়াতে?
1937-এ বাই জিও অ্যাক্ট 1935, 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। তো এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম কোনো আইন যা কিনা ভারতবর্ষের নাগরিকত্ব সম্পর্কে ডিটেলসে প্রভিশন যুক্ত করে। তার আগে ব্রিটিশরা অনেক অ্যাক্ট তৈরি করলেও সেই অ্যাক্টগুলোতে কখনোই নাগরিকত্ব সম্পর্কে কিছু বলা ছিল না। প্রথম 1935 সালের অ্যাক্টে নাগরিকত্ব সম্পর্কে বিশদে ডিসকাস করা হয়, যেটা পরবর্তীকালে ভারতে গৃহীত হয়। আমাদের সংবিধানের পার্ট 2 এর মধ্যে জানো তোমরা, সেই সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্টকেই গ্রহণ করা হয়েছে। ওকে এটা সবার? হ্যাঁ স্যার। স্লাইডটা স্কিপ করছে না, তার জন্য আমাকে একটু ব্যাক করতে হচ্ছে। ওয়েট। Question number 9. Who is sovereign in India? কি হবে? পিপল অফ ইন্ডিয়া না? পিপল অফ পিপল ইন্ডিয়া। অফ ইন্ডিয়া। এটা প্রিঅ্যাম্বলে আছে। ভারতের সভারেনের সোর্স জিজ্ঞেস করেনি, কে সভারেন তাই জিজ্ঞেস করেছে। তো পিপল অফ ইন্ডিয়া নয়, পিপল অফ ইন্ডিয়া ইজ দ্য সোর্স অফ সভারেন পাওয়ার, বাট দ্য সভারেন ইজ অলওয়েজ দ্য গভর্নমেন্ট। আমরা পড়েছি স্টেট বলতে 4টে উপাদান থাকবে, এলিমেন্টস থাকবে, এমন বিষয়কে বোঝায় যেখানে থাকবে হচ্ছে টেরিটরি, যেখানে থাকবে পপুলেশন, যেখানে থাকবে গভর্নমেন্ট, আর থাকবে সভারেন পাওয়ার। এই সরকারের হাতেই সভারেন পাওয়ার থাকে। তাই সরকারটা যেরকম সরকার, তার হাতেই সভারেন পাওয়ার থাকে। ইন্ডিয়া হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্ট, সংসদীয় সরকার, তাহলে সংসদের হাতে সভারেন পাওয়ার আছে। আর কে সোর্স যদি বলে, যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে সোর্স হয় জনগণ। যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তাই ভারতবর্ষেও সভারেন পাওয়ারের সোর্স, মানে হু ইজ দ্য সোর্স অফ সভারেন পাওয়ার ইন ইন্ডিয়া, দেন আনসার শুড বি পিপল অফ ইন্ডিয়া। স্যার হুম। স্যার এই প্রশ্নটাতে একবার মানে যদি পার্লামেন্ট কোনো আইন তৈরি করে, সোভারেন বলছে, তাহলে পার্লামেন্ট যে কোনো আইন তৈরি করতে পারে, কিন্তু পার্লামেন্ট যদি ভুল আইন তৈরি করে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দেয়। তো তাহলে সভারেনিটি তো থাকছে না পার্লামেন্টের। সেটাকে সুপ্রিমেসি বলে, এটাকে সভারেন্সি বলে না। যে আমাদের ভারতবর্ষে পার্লামেন্টারি সুপ্রিমেসি আছে না জুডিশিয়াল সুপ্রিমেসি আছে। যদি পার্লামেন্টের আইনকে জুডিশিয়ারি ক্যান্সেল করে দিতে পারে, দ্যাট ইজ ইন্ডিকেটেড সুপ্রিমেসি। তো ইটস আ মিক্সচার অফ বোথ অ্যাকচুয়ালি। সুপ্রিমেসি আর সভারেন্টি এই দুটো বিষয় থাকে কোন একটা কান্ট্রির সিস্টেমের মধ্যে। যদি আমরা ইউকেতে দেখি, সো ইউকের পার্লামেন্ট একই সঙ্গে দুটোই, ইউকের পার্লামেন্ট সুপ্রিমো, ইউকের পার্লামেন্ট সভারেনও। ভারতবর্ষে কিন্তু তা নয়, ভারতবর্ষে মিক্সচার অফ পার্লামেন্টারি সভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। কেন ইন্ডিয়াতে জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে তার কারণও লুকিয়ে আছে ভারতবর্ষের স্ট্রাকচারের মধ্যে। ভারতবর্ষের স্ট্রাকচার হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য সম্পর্ককে প্রোটেক্ট করে রাখতে হয়। তাই জুডিশিয়ারিকে পাওয়ার দেওয়া হয়েছে, যদি কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে কোনো রকম এগেনস্ট অ্যাক্টিভিটি হয়, সংবিধান বিরুদ্ধ কিছু হয়, তাহলে সেটাকে যাতে জুডিশিয়ারি ক্যান্সেল করে দিতে পারে। ব্রিটেনে সেটা প্রয়োজন নেই, কারণ ব্রিটেনে ফেডারেল সিস্টেম নেই। তাই ব্রিটেনে জুডিশিয়ারিকে পাওয়ারফুল করার প্রয়োজন নেই। বোঝা গেছে সুপ্রিমেসি আর সভারেন্টি কনসেপ্টের ডিফারেন্স।
আর কেন তাহলে স্যার পার্লামেন্ট অফ ইন্ডিয়া হবে? তাহলে স্যার সুপ্রিম বললে সুপ্রিম মানে কোর্ট হবে, জুডিশিয়ারি, জুডিশিয়ারি উই হবে ক্যান পার্লামেন্টের থেকে। বেটারলি সে কি জুডিশিয়ারি। যদি এবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকে, উই ক্যান সে সুপ্রিম কোর্ট, উই ক্যান সে হাইকোর্ট, কোনো অসুবিধা নেই, বোথও বলতে পারো। কারণ বেসিক্যালি এটা জুডিশিয়ারি হাতে থাকে। আর সবার থেকে মানে হাইকোর্টের থেকেও যদি বলো তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট। আর স্যার আরেকটা প্রশ্ন এখানে, যদি আরেকটা অপশন থাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে কি হতো এই প্রশ্নের অবধি? সেটাই পার্লামেন্টই হতো। সংবিধান হচ্ছে সুপ্রিম, মানে আফটার দ্য কনস্টিটিউশন জুডিশিয়ারি হচ্ছে সুপ্রিম। সব দেশেই সবসময় সংবিধান সুপ্রিম হয়। সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব ইন্ডিয়ার মতো দেশগুলোতে থাকে জুডিশিয়ারি হাতে। তাই আফটার দি কনস্টিটিউশন দ্য সুপ্রিমেসি লেজ টু দি জুডিশিয়ারি। তাই যদি এই কোশ্চেনে সভারেন থাকে আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকে, আনসার তো এখানে তার সঙ্গে কোনো ক্লাসই নেই, এখানে তো সবসময় সভারেন মানে পার্লামেন্টই হবে। কিন্তু সুপ্রিমেসি থাকলে সেখানে যদি প্রথমে দিল যে এই চারটে অপশন, সেখানে সুপ্রিম কোর্ট করলে যে হুই ইজ সুপ্রিম ইন ইন্ডিয়া, দের আনসার সুপ্রিম কোর্ট করলে, তারপরে যদি এই অপশনের মধ্যে সুপ্রিম কোর্টের পরে প্রেসিডেন্টটা সরিয়ে দিয়ে আমি কনস্টিটিউশন করলাম, তখন কিন্তু সুপ্রিম কোর্ট করবো না, তখন কনস্টিটিউশন করবো। কারণ সুপ্রিম কোর্টও কি পাওয়ার এনজয় করে সেটা কোথায় দেওয়া আছে? সংবিধানে দেওয়া আছে। তাই সংবিধান সবার উপরে, তারপরে জুডিশিয়ারি। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কারো কিছু কোয়ারিজ আছে? পরেরটায় যাই, দ্য সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার অফ ভেরিয়াস পোস্ট, legislature, constitution, president আর British Act। স্যার কনস্টিটিউশন হবে। কনস্টিটিউশন হবে। আর কত Quality করে পরীক্ষা এখনো কোশ্চেন মার্কের মতো প্রশ্নের উত্তর দিচ্ছ? অবশ্যই কনস্টিটিউশনই হবে। এখন তো তাই বোঝানো হলো যে জুডিশিয়ারি হোক, লেজিসলেচার হোক, এক্সিকিউটিভ হোক, সবার যা ক্ষমতা সব সংবিধানেই দেওয়া আছে। সো সোর্স সবসময় সংবিধানই হবে। According to the Constitution of India, which of the following are fundamental for governance of the country? স্যার পার্ট 3 হবে। পার্ট 4 এ পার্ট 4। Fundamental of the governance of the country পার্ট 4 indicate পার্ট করে 4 directive principle of state policy কে। তাহলে পার্ট 4 হবে। পার্ট 4 ডিপিএস। এটা ফান্ডামেন্টাল রাইটস, এটা ফান্ডামেন্টাল ডিউটি, আর এটা তো ওটাই অপশন দেওয়া আছে। গভর্নর অফ দি স্টেট হ্যাজ বিন স্টেটেড আন্ডার হুইচ আর্টিকেল? স্যার 153 থেকে 160 তো। দুটো অপশন হ্যাঁ, আছে, অপশন বিও বি। আছে ডিও আছে, কোনটা করবে? কি করব? রাইট, রাইট অ্যান্সার হচ্ছে বি। এরকম যদি এক্সামেও থাকে দুটো পরপর অপশন বা চারটেই পরপর অপশন, সবসময় প্রথমটাকে প্রেফার করবে, যেটা আনসার। যদি চারটে একই উত্তর দেওয়া থাকে তাও প্রথমটাকে প্রেফার করবে। স্যার বোথ হবে না এক্ষেত্রে? বোথ এখানে কোথায় অপশন দেওয়া আছে? ভগবান। ও হ্যাঁ নেই। Question number 13. The number of total subjects originally listed in the state list of the 7th schedule of the Constitution. স্যার 52 থেকে তো ওটা 647 এ আসলো তো। না, ওটা সরি কনকারেন্ট লিস্ট বলছে। অপশন যে কোনো একটাই হবে, এ বি সি ডি। না বুঝতে বি পারলে স্যার, বি তো। বাকিরা? বি ইজ দ্য কারেক্ট ওয়ান। পরে গিয়ে কমে গিয়ে এটা 61 হয়েছিল, এখন আরো দুটো কমে গেছে জিএসটি পরে, এখন 59। আর 52 হচ্ছে কনকারেন্ট লিস্টে হয়েছে এখন, আগে 47 ছিল, বিকজ এই 66 থেকেই 5টা 47-এর মধ্যে অ্যাড হয়ে +5 হয়ে সেটা 52 হয়েছে কনকারেন্ট লিস্টে। পড়িয়েছি পার্টন সিরিজের ক্লাসে দেওয়া আছে। 14 নম্বর কোশ্চেন, ইন আ পার্লামেন্টারি সিস্টেম আ ক্যাবিনেট মিনিস্টার ক্যান বি ডিসমিসড ফ্রম আ কাউন্সিল অফ মিনিস্টার বাই দি প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, সিএম, গভর্নর। স্যার এটা প্রাইম মিনিস্টার হবে। বাকিরা? প্রাইম মিনিস্টার স্যার পিএমই হবে। বাকিদের রোল কি? মানে এটা কনফার্ম, এটা ইউনিয়ন মিনিস্টারের কথাই বলছে। এখানে কোন টার্মটার মধ্যে পেলে এটা ইউনিয়ন মিনিস্টারের কথাই বলছে? স্যার গভর্নর তাহলে। যদি ইউনিয়ন বলতাম তাহলে প্রাইম মিনিস্টার,
সেটা cabinet প্রেসিডেন্ট সেটা তো হচ্ছে কিন্তু পার্লামেন্টের গভর্নর হবে প্রেসিডেন্ট এখানে। বলেছে পার্লামেন্ট। কোনো অবস্থাতে এটা মানে পিএম হওয়া সম্ভব নয়, কারণ এটা প্রেসিডেন্ট বা গভর্নর করে। ইউনিয়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট করে, স্টেটের ক্ষেত্রে গভর্নর করে। এখানে যে কোশ্চেন দেওয়া আছে তাতে প্রেসিডেন্ট তো অপশনে নেই, তাই গভর্নর করতে হবে। যদি প্রেসিডেন্ট থাকতো প্রেসিডেন্ট করতাম। গভর্নর আর প্রেসিডেন্ট দুটো থাকলে ওরকম থাকবে না, আইদার প্রেসিডেন্ট থাকবে বা গভর্নর, কারণ কোশ্চেনে মেনশন নেই এটা ইউনিয়ন বা স্টেট। বোঝা গেছে? গভর্নর হবে। রিমুভাল অথরিটি, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কে? মন্ত্রীদের ক্ষেত্রে governor. সময় গভর্নর। গভর্নর অফ অ্যাডভাইস ইন্ডিয়া। সিএম দিতে পারে, অ্যাডভাইস পিএম দিতে পারে প্রেসিডেন্টকে, বা সিএম দিতে পারে গভর্নরকে, কিন্তু অথরিটিটাকে এনজয় করবে সবসময় গভর্নর, এনজয় করবে স্টেটের। গভর্নর। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট অন দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? Legacy of British rule, innovation of independent India has both auditing and accounting function or none. কোনটা কারেক্ট তাই জিজ্ঞেস করে। স্যার সি হবে। বাকিরা এই তো আমাদের সব মানুষ। বিটা কি করে হবে? বললামই তো যে কনসেপ্ট নেওয়া হয়েছে ইউকে থেকে। স্যার সি বললাম। বিদেশ থেকে নেওয়া হয়। সি বললাম। বললাম যে শুধু এখন অডিটিং করে, অ্যাকাউন্টিং 1971 সাল থেকে 76 সাল অবধি করেছিল, এখন শুধু অডিটিং করে। তাহলে স্যার legacy of British rule এটাই। এক্স্যাক্টলি, এটাই আনসার হবে, লেগেসি অফ ব্রিটিশ রুল। 1860 সাল থেকে ইন্ডিয়াতে এই পোস্টটা রয়েছে, তাই না? তো লেগেসি অফ ব্রিটিশ রুল। বাকি দুটোই ভুল আছে স্টেটমেন্ট, বিটাও ভুল আছে। ইন্ডিয়ান ইনোভেশন নয়, ইন্ডিয়ান ইনোভেশন কোনটা? জিরো আওয়ার বা রিজার্ভেশন অফ সিটস, এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ইনোভেশন, ওটা নয়। আর বোথ অডিটিং আর অ্যাকাউন্টিং তো নয়, এক্ষুনি বলে দিলাম যে অডিটিং এর কাজ করে, অ্যাকাউন্টিং নয়, আর নান তো নয়। তো এর পরের সপ্তাহেও তাই হবে, এরকম চেষ্টা করবো একটু বেশি কোশ্চেন দিতে, কিন্তু তোমাদের আমি বুঝতে পারছি না, এত কোশ্চেন করানোর পরেও তারপরেও কোশ্চেনের উত্তর দিতে গিয়ে এত ভুল হচ্ছে, এত কনফিউশন হচ্ছে, উত্তর দিতে গিয়ে কনফিডেন্ট নেই, তা তো মুশকিলের। কনসেপচুয়াল জায়গাগুলো এখনো মনে হচ্ছে না ক্লিয়ার নেই। যারা নতুন নতুন ক্লাস করছো ঠিক আছে, কিন্তু যারা তো অনেকদিন করছো তাদের তো মানে অনেকেই আছে এখানে অনেকদিন ধরে করছো, তাদের তো এরকম হওয়ার কথা না। আর একটু ভালো করে পড়বে। এমসিকিউ যা করলে আমার মধ্যে যা এমসিকিউ দেবো সব সুন্দর করে আনসার দিয়ে ফেলবে। তো এমসিকিউ অন্তত 4 থেকে 5টা দেখলাম যে আনসার পুরো ভুলই করলে সবাই মিলে। 15টা কোশ্চেন দিয়েছি, তাতে 4-5টা যদি ভুল হয়ে যায়, এরকমই কোশ্চেন থাকবে, হয়তো 13-14টা কোশ্চেন থাকবে প্রিলিতে। আর এইরকমই কোশ্চেন থাকবে যেরকম আমি কোশ্চেন দিলাম। ঠিক আছে, আমি কোশ্চেনটা এটা হয়ে গেল, আমি এই কালকে বা পরশু দিন আবার একটা সেট সেন্ড করে দেবো, সেটা তোমরা করে আমাকে গ্রুপের মধ্যে আবার শেয়ার করবে। মানে সরি, গ্রুপের মধ্যে করবে না, গ্রুপের মধ্যে একজন করলে সবাই করে নেবে। তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালি সেন্ড করবে, যে ইন্ডিভিজুয়ালি সেন্ড করবে তাকে আমি আনসার সেন্ড করে দেবো। ঠিক আছে? ওকে স্যার। চলো, টাটা। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।